তো এই পর্বের শুরুতে ফ্ল্যাশব্যাকে দেখা যায় দরাকে খুঁজে না পেয়ে সিনা কল করে তাকে। তখন থানা থেকে পুলিশ কল ধরে আর সিনাকে আসতে বলে। সিনা থানায় গিয়ে দেখে দরা সেখানে বেহুশ হয়ে আছে। পুলিশ জানায় সে রাস্তায় চেঁচামেচি করছিল আর বলছিল তার কোনো ঘর নেই যাওয়ার। এবার সিনা চুংজাইকে বলে দরাকে নিয়ে তার বাড়ি আসতে। দরাকে পিঠে করে চুংজাই নিচ্ছিল আর সিনাকে বলছিল আমি কেন একে এইভাবে নিয়ে যাচ্ছি, ফেলে দিতে মন চাইছে। সিনা বলে কি করব, তাকে কি এইভাবে থানায় রেখে আসবো? সে তার বাসায় যেতে চাইছিল না, পুলিশ বলল। চুংজাই বলে তাহলে তাকে কোনো হোটেলে রেখে দিতে, তোমার বাড়ি কেন নিয়ে আসতে হবে? সিনা বলে তোমার দরাকে ক্যারি করতে কষ্ট হলে আমাকে দাও। চুংজাই বলে থাক, চুপ থাকো, দরা কোনো বাচ্চা না যে তুমি তাকে কুলো করে নিতে পারবে। আমিই নিতে পারছি না, কত ভারী সে, অসহ্য একদম, তোমার জন্য আরো কত কি যে সহ্য করতে হবে। তারপর চুংজাই দরাকে সিনার বেডরুমে রাখে। চুংজাইয়ের ভালোই লাগছিল না যে সিনার ঘরে দরা থাকবে। যতই হোক সে সিনার পছন্দের একজন আইডল, তাই চুংজাই বলছিল দরাকে তার সাথে নিয়ে রাখতে। কিন্তু সিনা মানা করে, কারণ চুংজাই বিভিন্ন কিছু নিয়ে কাজ করে, তাই তার সাথে থাকাটা ঠিক হবে না। চুংজাই সিনাকে জিজ্ঞেস করে তো এটাই কারণ দরাকে তোমার সাথে রাখার? সিনা বলে কি বলতে চাইছো তুমি, আর কি হতে পারে? চুংজাই বলে না মানে, দরার প্রতি তোমার যা ফিলিংস আছে সেটা আবার তার সামনে বের করার বাহানা নয় তো। সিনা বলে চুপ থাকো, দরাকে যদি আমরা যে কোনো জায়গায় ছেড়ে দেই আর সে যদি ভেনিশ হয়ে যায় তাহলে আমাদের কাজ সেখানেই শেষ। তাই তাকে এখানে এনেছি। এই কেস নেওয়ার সাথে আমার পার্সোনাল ফিলিংসের কোনো সংযোগ নেই। দরা আমার কাছে শুধুমাত্র একজন ক্লায়েন্ট আর আমি তার লয়ার। চুংজাই বলে ভয় করছে না তার সাথে থাকতে? সিনা বলে কেন, তুমি ভাবছো যে হতেই পারে দরা আসল কিলার, তাই তো? চুংজাই বলে হ্যাঁ, হতেই তো পারে, কারণ এখনও তো সে নির্দোষ প্রমাণিত হয়নি। কাউকে অন্ধের মতন বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? সিনা বলে ভয় তো হচ্ছে। আমি ভাবি যদি সে সত্যি এমন কিছু করে থাকে, যদি আমার হেল্প করাটা ব্যর্থ হয় আর সে আরও খারাপ কেউ হয়ে ওঠে। কিন্তু আমার ভাবনা সম্পূর্ণ ভিন্ন। আপাতত সে আমার ক্লায়েন্ট। একজন লয়ার হিসেবে আমার দায়িত্ব আমার ক্লায়েন্টের জন্য শেষ পর্যন্ত ফাইট করা। তো আমি করব সেটা। চুংজাই পরে চলে যায় আর সিনা আসে দরার রুমে আর বলে আমি ভাবতেই পারছি না দরা আমার রুমে আমার সামনে। সিনার ঘরে যেহেতু দরার ছবি স্টিকারে ভরা ছিল, তাই সে দরা আসার আগেই সেই সব সরিয়ে ফেলে, লুকিয়ে রাখে তার স্টোর রুমে। কিন্তু একটা স্টিকার এখনও তার খাটের মধ্যে লেগেছিল। সিনা সেটা চুপচাপ সরিয়ে আনে যেন দরা না দেখে, কারণ সিনা জানে দরা তার ফ্যান্সদের কত অপছন্দ করে। সেজন্য সিনা দরাকে এটা জানতে দিতে চায় না যে সেও তার বড় মাপের একজন ফ্যান গার্ল। তো স্টিকার সরানোর সময় সে দেখে দরা ঘুমের মধ্যে কাঁদছে। হয়তোবা তার স্বপ্নেও সে ঘটনাটাই আসছে, আর তার মধ্যে একটা বড় ট্রমা আছে। সিনার দরার প্রতি খুব মায়া হয়। সে তার চোখের পানি মুছে দেয় আর আশা করে যেন দরা একটু শান্তিতে ঘুমাতে পারে। তো দরা ধীরে ধীরে শান্ত হয় আর কান্না বন্ধ করে দেয়। এবার পরদিন সকালে দরা ঘুম থেকে উঠে দেখে সে অন্য কারো ঘরে। বাইরে আসতে সিনাকে দেখে আর সিনা দরাকে তার ঘরে স্বাগত করে। দরা সিনার হাতে নাইফ দেখে ভয় পেয়ে যায়। সিনা সেটা ফেলে দিয়ে বলে ও সরি, আমি বুঝতে পারি তুমি ভয় পাবে। আসলে কাল রাতে আমাকে পুলিশ কল করে বলেছিল তোমাকে তারা পার্কে পেয়েছে, আর আমি তোমার ডোর কোডও জানি না, তাই এখানে আনতেই হলো। দরা উঠে চলে যাচ্ছিল, কারণ সে তো অচেনা কারো ঘর এইভাবে থাকতে পারবে না। সিনা তখন নোটিশ দেখিয়ে বলে দেখো তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু আমি তোমার লয়ার, তাই আমার কাজের খাতিরে হলেও তোমাকে আমার কল ধরতে হবে। এইভাবে ভ্যানিশ হলে চলবে না। দরা কথা এড়িয়ে চলে যায়। চুংজাই তাকে যেতে দেখে সিনাকে বলে তুমি তাকে কেন এইভাবে যেতে দিলে? এখন আবার আমরা তাকে কোথায় খুঁজবো? এদিকে লয়ারকক ওসিয়কের অটোপসি রিপোর্ট থেকে কিছু শক্ত প্রমাণ পায় না যার মাধ্যমে দরাকে দোষী প্রমাণ করা যাবে। তাই তার অ্যাসিস্ট্যান্টকে বলে জলদি কিছু শক্ত প্রমাণ বের করতে, কারণ সামনে হিয়ারিংয়ে সে সিনাকে হারাতে চায়, সেটা যেভাবেই হোক না কেন। এদিকে দরার ফ্যান্স বেশিরভাগই এখন তার হ্যাটার্স হয়ে তার শাস্তির জন্য ভিড় করছে। এইসব সিনা উপর থেকে দেখে। সিনার সাথে তখন দরার ম্যানেজার জাং দেখা করে বলে এইরকম আগে তারা বলতো দরাকে পছন্দ করে, আর আজ দেখো এরাই কি বলছে। সবই সময়ের খেলা। সিনা জাংকে জিজ্ঞেস করে দরা যে হাউসকিপার আছে সে কি কখনো দরার বাসার পাস কি হারিয়েছিল? জাং জানায় এটা অসম্ভব। গত 10 বছর ধরে সে দরার বাসায় কাজ করছে, কখনো এরকম সমস্যা হয়নি। সিনা তখন মনে মনে বলে এটাও তো ঠিক, দরা সবসময় তার থ্যাঙ্কস গিভিং স্পিচে তার হাউসকিপারের নাম নিত। এবার সিনা আসে দরার এজেন্সি সিও মিস্টার বসাংয়ের সাথে কথা বলতে। সিনা বসাংকে দেখে মনে মনে বলে এই লোকটা দরা আর তার টিম মেম্বারের সবাইকে দিন রাত খাটিয়ে যায় একদিনও ছুটি ছাড়া, কিন্তু যখনই কোনো স্ক্যান্ডালে তারা পড়ে তখনই এই লোক তাদের হাত ছেড়ে নিজের পথ ক্লিয়ার করে আর নিজে এইভাবে এত আরামে দিন কাটায় আরামের জায়গায় থেকে। কত বড় হৃদয়হীন।
এইসব বলে সিনা মনে মনে তাকে বেশ গালি দিয়ে নিজেকে শান্ত করে। সেই সিও বসাংকে একদমই পছন্দ করে না এইসব কারণে। তো এবার বসাং সিনাকে জানায় এইসব রিউমার যে সে দরার কন্ট্রাক্ট ক্যান্সেল করবে। যেহেতু এখনো দরার দোষ প্রমাণিত হয়নি তাই তারা সময় নিচ্ছে। সিনা বলে, তো যে রাতে এইসব হয় সেদিন আপনারা দুজন একসাথে ছিলেন? বসাং বলে, হ্যাঁ, কনসার্টের পর আমি আর ম্যানেজার জাং অ্যাকাউন্টের কাজ করছিলাম। সিনা বলে, কখনো কি দরা আর অসিয়কের মধ্যে ঝগড়া হতে দেখেছেন? বসাং বলে, না, তারা দুজনে কখনোই ঝগড়া করতো না, আমি তো দেখিনি অন্তত। তারা খুবই কাছাকাছি থাকতো, দুজন ভালো বন্ধুর মতন। কিছুক্ষণ পর সেখানে আসে গোল্ড বয় ব্যান্ডের দুই মেম্বার জাইহা আর ইয়ংবিন। সিনা তাদেরকে তার পরিচয় দিয়ে জিজ্ঞেস করে কনসার্টে তাদের মধ্যে কি কিছু হয়েছিল, ঝগড়া বা কিছু, আর দরার সাথে তার সম্পর্ক কেমন ছিল। জাইহা বলে, ভালোই ছিল সম্পর্ক। কেন আমাকে এরকম অদ্ভুত প্রশ্ন করছেন? সিনা বলে, কারণ আমি শুনেছি সেদিন তোমার সাথে তার ঝগড়া হয়, এটা কি সত্যি? জাইহা রেগে বলে, তো সেই রকম গসিপ তো আমি তোমার ব্যাপারে শুনেছি। মানুষ বলে বেড়ায় তুমি সব ক্রিমিনালদেরকে কোর্টে লড়াই করে বাঁচিয়ে দাও, তাদের শাস্তি হতে দাও না, তাই পাবলিক তোমাকে অপমান করে, অপছন্দ করে। আমি বলছি তো ওসিওকে মেরেছে দরাই, সে একটা সাইকো, আমাকেও সেদিন কনসার্টে রেগে মেরেছিল। তখন সিনাকে সে একটা ভিডিও দেখায় যেখানে দরা ওসিওকের সাথে ঝগড়া করছিল। সিনা সেখান থেকে আসার পথে ভাবে এমন কেউ নেই যে দরাকে বিশ্বাস করে দরা কিলার নয়, কেউ নেই আমি ছাড়া, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন সিনা নিউজে শুনে দরার স্বার্থপর মা বলেছে দরা যদি এরকম কাজ করেও থাকে সেজন্য স্বীকার করে নেয়, মানে নিজে মা হয়েও তার ছেলেকে বিশ্বাস করে দুটি কথা বলেনি এই মহিলা। এইদিকে সিও বসাঙ্গের সাথে দেখা করতে আসে দরা। বসাং বলে, কোথায় ছিলে, কল রিসিভ করো না কেন? দরা বলে, কেন, যাতে করে আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারেন। বসাং বলে, কি করেছো ওসিকর সাথে? দরা বলে, আমি যদি সব বলি তাহলে কি আপনি আমাকে আদৌ বিশ্বাস করবেন? বসাং বলে, তুমি কি জানো তোমার এইসব কারণে আমাকে কত লসের মধ্যে যেতে হচ্ছে, কত টাকা খরচ করতে হচ্ছে? দরা রেগে বলে, টাকা নিয়ে পড়েছেন আপনি? আমার বন্ধু আর নেই আর আপনি টাকা টাকা করছেন। বসাং বলে, তুমি একমাত্র জানো সেই রাতে কি হয়েছিল, তাই আমি ততক্ষণ তোমাকে বিশ্বাস করতে পারবো না যতক্ষণ না সব প্রমাণ হচ্ছে। আর তোমার বাড়ি, গাড়ি, কার্ড সব সিজ করা হবে। তোমার মা অনেক লোন নিয়েছেন তোমার নামে, আর তোমার যা অবস্থা ক্রেডিটরসরা ভাবছে তুমি পে ব্যাক করতেই পারবে না, তাই এখন তোমার থেকে সব নেওয়া হবে। তোমার মা এখনো এই পরিস্থিতিতে থেকে টাকা নিচ্ছে আর সব দিকে টাকার বিনিময়ে আজে বাজে কথা বলে ইন্টারভিউ দিচ্ছে। তোমার পাশে তো তোমার নিজের মা পর্যন্ত নেই, আর আশা করছো আমি থাকবো? দরা কিছু বলতে পারে না, দাঁড়িয়ে শুধু চোখের পানি ফেলে। ওইদিকে সিনা দরার মায়ের সাথে দেখা করে বুঝতে পারে এই মহিলা দরাকে টাকার জন্য জাস্ট ইউজ করছে, আর সে তার ছেলেকে একটুও বিশ্বাস করে না, তাই সে টাকার বিনিময়ে দরার বিপক্ষেও ইন্টারভিউ দিচ্ছে। সিনা সবটা জানার পর দরার মাকে একটাই কথা বলে, আপনার ছেলে একটা গান নিজে লিখে গেয়েছিল, সে বলেছিল এই গানটা তার ছোটবেলার কথা ভেবে লিখেছে। আজ আমি বুঝতে পারছি সে গানের মধ্যে এত কষ্ট কেন লুকিয়েছিল। আমার মনে হয় আপনার ছেলের ওই গানটা আপনার কান পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই আপনি জানতেও পারেননি তার যন্ত্রণাটা ঠিক কতটুকু। যাই হোক, দরা এখন আমার ক্লায়েন্ট, তাই আপনি যদি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে একটাও ভুলভাল ইন্টারভিউ দিবেন তাহলে আমি সিনা আপনাকে জেলের ভাত খাওয়াতে দুবারও ভাববো না। এই কথা বলে সিনা রেগে চলে আসে, আর সে বুঝতে পারে দরার লাইফ কতটা টাফ কেটেছে, তাও নিজের মায়ের কারণে, যা সত্যি খুব দুঃখজনক। সিনা আর চুংজাই এবার দরাকে খুঁজতে বের হয়, কারণ চুংজাই দরার উপর থেকে নজর সরাতেই দরা কোথায় জানি চলে গিয়েছে। এদিকে দরাকে কিছু ছেলেরা পেয়ে দরার দামি শো নিয়ে নেয় আর তাকে মারধর করে দোষী ভেবে। দরার তো মানসিক অবস্থা খারাপ, তাই নিজেকে সে প্রোটেক্ট করার চেষ্টাও করে না। এদিকে সিনা সেই ছেলেগুলোকে রাস্তায় পেয়ে যায়, আর দরার শু দেখে সে তাদেরকে আটকে বলে, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? আমি জানি এগুলো কার, চুপচাপ দিয়ে দাও। ছেলেগুলো সিনার সাথে খারাপ আচরণ করতে আসে, কিন্তু চুংজাই এসে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেয়। তাই সিনা শুগুলো নিয়ে দৌড়ে আসে দরার কাছে। দেখে দরা একটা জায়গায় কাচুমাচু হয়ে বসে কাঁদছে, ভয় পেয়ে আছে। তার সব ঘটনা বারবার মাথায় রিপিট হচ্ছে, সে সহ্য করতে পারছে না এই যন্ত্রণা। সিনা দরাকে শান্ত করে আর তার পা থেকে ধুলো মুছতে মুছতে বলে, আমি এই যন্ত্রণার সাথে পরিচিত। এটা এমন একটা যন্ত্রণা যা বারবার বলে সবকিছু ছেড়ে নিজেকে শেষ করে দিতে। কিন্তু দরা, যে মানুষটাকে তুমি হারিয়েছ সেই মানুষটার খাতিরে হলেও তোমাকে আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, লড়তে হবে। তার ন্যায় বিচার তাকে তো দিতে হবে, তাই না? ততদিন আমি তোমার পাশে থাকবো, তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার আগে পর্যন্ত আমি তোমাকে হেল্প করব। দরা তখন বুঝতে পারে একমাত্র সিনাই তার বিশ্বাস করার মতন মানুষ, তাই এখন থেকে তাকে সে বিশ্বাস করবে।
অন্যদিকে দরার এক্স গার্লফ্রেন্ড হুইজুকে দেখা যায় সে বসে বসে তাদের পুরনো ছবিগুলো দেখছিল। সেই সাথে সে লয়ার ককের প্রোফাইলও দেখছিল, হয়তোবা সে কিছু একটা করবে। অন্যদিকে লয়ার কককে তার বাবা জানায় এই কেসটা যে করেই হোক তোমাকে জিততে হবে, তবেই না তুমি পলিটিক্সের দিকে আসতে পারবে। তাছাড়া জানো তোমার বিপক্ষের লয়ার তোমার সাথে সেই হাই স্কুলে গিয়েছিল। লয়ার কক বলে তাই নাকি, কিন্তু 500 জনের মধ্যে আমি কিভাবে মনে রাখবো কে সে? তার বাবা বলে কারণ সে 500 জনের মধ্যে সেই মেয়েটা প্রথম স্থানে আসতো পরীক্ষায়, তোমারও আগে। মেয়েটার নাম সিনা। তারপর সে ওই হাই স্কুল থেকে ড্রপ আউট করে যায়। এবার লয়ার কক অনেক ভাবার পর মনে পড়ে কে এই লয়ার সিনা। সে মনে করে কিভাবে স্কুলে সে সিনাকে বুলি করত, তার ছবিও তুলে রেখেছিল, আর তার উপর ময়লা পানি দিয়ে বলতো ইস তোমার বডি থেকে গন্ধ আসছে। এসব মনে করে এবার লয়ার ককের বেশ চাপ আসে। বুঝতে পারে সিনা কতটা স্ট্রং হয়ে গিয়েছে এখন, তাকে হারানো এতটাও সহজ হবে না। অন্যদিকে পুলিশ সিসি ক্যামেরায় দেখে সেই রাতে ড্রিঙ্কস কিনতে বলে দরা শপে আসে, কিন্তু সে তখন শপ থেকে বের হয়ে অন্য কোনো দিকে চলে যায়। হয়তোবা সে তখন কারোর সাথে দেখা করতে গিয়েছিল, যা সে পুলিশকে জানায়নি। এবার তারা এটাই বের করতে লাগে যে দরা রাতে কার সাথে লুকিয়ে দেখা করতে গিয়েছিল। এদিকে দরা ফিরে আসে সিনার বাড়ি। সিনাকে আজ দরা তার লাইফের শুরুটা সম্পর্কে বলে। দরা জানায় তার মা যখন বারে গান গাইতো তখন সে ভেবেছিল যদি মায়ের জায়গায় সে গান গায় তাহলে হয়তোবা তার মা খুশি থাকবে, সে তার মাকে সবসময় কাছে পাবে। তাই সে বারে প্রথম গান গায় একেবারে ছোট্ট বয়সে। সেদিন তার গানটা শুনে বসাং আর সে তাকে নিজের বয় ব্যান্ডের জন্য সিলেক্ট করে। দরাকে সে তার মায়ের থেকে নিয়ে নেয় অনেক টাকার বিনিময়ে। দরা ছোট্ট ছিল আর তার বন্দি জীবন পছন্দ হচ্ছিল না। দিনরাত গান গাইতে গাইতে সে বিরক্ত হয়ে তার মাকে বলে আর যাবে না সে বসাঙ্গের কাছে। কিন্তু তার মা স্বার্থপরের মতন জানায় তাকে গান গাইতেই হবে, টাকা ইনকাম করতেই হবে, এছাড়া আর কোনো পথ নেই। তো সেই ছোট্ট ছেলেটা সেদিন কাঁদতে কাঁদতে বসাঙ্গের সাথে যেতে বাধ্য হয়। কিছুটা যখন বড় হয় তখন তার সাথে পরিচয় হয় অচিয়কের। অচিয়ক সবসময় তার সাপোর্টে থাকতো। অচিয়কের কেয়ার সাপোর্টের জন্য দরা তার কঠিন সময়গুলোতে নিজেকে ঠিক রাখতে পারে। অচিয়কের জন্য সে তার ফেইলিওর সহ্য করেছে, আবার সাকসেসও পেয়েছে। তারা একসাথে সবাই ভালোই ছিল, কিন্তু কবে যে তারা এতটা দূরে হয়ে গেল বুঝতে পারেনি। অচিয়কের থেকে আর বাকি সবার থেকে দরা একা হয়েই পেশেন্ট হয় প্যানিকের। তো বর্তমানে এইসব বলে দরা সিনাকে জানায় সেই রাতে আমরা এইরকমই গল্প করছিলাম, গান শুনছিলাম আর হাসছিলাম, তারপর আর আমার কিছু মনে নেই। সিনা তখন সেই ঝগড়া করার ভিডিও দেখিয়ে প্রশ্ন করে সেদিন তার আর অসিয়কের মধ্যে কি হয়েছিল। দরা কিছু একটা লুকিয়ে যায় আর বলে তেমন কিছু না, নর্মাল বন্ধুদের মধ্যে যা হয় আর কি। সিনা বলে নিশ্চিত তো, অন্য কিছু লুকিয়ে রাখছো না তো? দরা বলে না তো, আমি নিশ্চিত আমি তাকে কিছু করিনি। তো আমার বাড়িঘর সব সিজ করা হয়েছে, সেজন্য আমি বাড়ি যেতে পারবো না, কিছুদিন আমি তোমার বাড়িতেই থাকবো। সিনা শকড হয়ে বলে কি বললে? দরা বলে আমি এখানে থাকবো কারণ মোটেলে যেতে পারবো না, রিপোর্টাররা আছে। আর তাছাড়া তুমি তো বললে তুমি আমার পাশে থাকবে কেস সমাধান হওয়া পর্যন্ত, তাই আমি তোমার বাড়িতেই থাকবো। অন্যদিকে হুইজু দেখা করে লয়ার ককের সাথে আর তার থেকে দরার কেস আপডেট জানার চেষ্টা করে। কিছুটা সে আইডিয়া পেয়েও যায় যে দরার সাথে কি হচ্ছে। এদিকে দরা রেডি হচ্ছিল ওসিওকের ফিউনারালে যাওয়ার জন্য, কিন্তু সে সাহস পায় না আর সিনাকে বলে আমি পারবো না তাকে ফেস করতে। সিনা সাহস দিয়ে বলে কিন্তু কেন, তুমি কি সত্যি কোনো অন্যায় করেছো তার সাথে? তুমি বলেছো তুমি তার সাথে কিছু করোনি। তুমি যদি আজ না যাও মানুষ তো ভুল বুঝবেই, তার সাথে এটা তোমার বন্ধুর শেষ বিদায়। তাই আজ যদি না যাও হতে পারে ভবিষ্যতে তুমি এই কারণে আফসোস করবে। তাই আফসোস করতে না চাইলে সাহস করে টাইটা পরে রেডি হয়ে আমার সাথে চলো, আমি থাকবো তোমার সাপোর্টে, ভয় পাওয়ার কিছু নেই। সিনার কথায় দরা অনেকটা মানসিকভাবে নিজেকে শক্ত করে তার বন্ধুকে শেষ বিদায় জানাতে আসে। অনেক কষ্ট করে বিদায় জানিয়ে সে বাইরে আসে। এসে সব রিপোর্টারদেরকে আজ সে ভয়হীন হয়ে জানায় আমার একমাত্র বন্ধু ছিল অসিয়ক, তাকে আমি কতটা ভালোবাসি সেটা প্রমাণ করতে চাই না, কিন্তু আমি আমার বন্ধুর আসামিকে খুঁজে বের করব। সেজন্য তদন্তের কাজে আমি নিজেকে সবসময় প্রেজেন্ট রাখছি। তো আজ ইনভেস্টিগেশন করতেছি না আর দরাকে আসতে হয় লয়ার ককের সাথে মিট করতে। লয়ার কক জানায় সিসি ক্যামেরাতে ধরা পড়েছে দরা সব থেকে বেরিয়ে কোথাও গিয়েছিল আর 40 মিনিট পর সে বাসায় আসে। তাহলে সে এই সময়টা কোথায় ছিল? দরা তাকে কোনো উত্তর দেয় না। সিনা বাইরে এসে দরাকে বলে তোমাকে আমি একটাই শর্ত দিয়ে এই কেসটা নিয়েছিলাম, আর সেটা হচ্ছে তুমি আমাকে সব সত্যি সত্যি বলবে, যা দেখেছো যা করেছো, এমনকি তুমি স্বপ্নেও যা দেখো তাও আমাকে বলবে। তাহলে তুমি আমার থেকে এই ব্যাপারটা লুকিয়ে গেলে কেন? আমি তোমার লয়ার, আমি সব না জানলে কিভাবে হেল্প করবো তোমায়?
এবার লয়ার কক এই বিষয়টা তোমার বিপক্ষে ইউজ করলে তুমি কতভাবে ফেঁসে যাবে জানো? দরা বলে, আমি বলছি তো আমি কোথাও যাইনি। সিনা বলে, তুমি মিথ্যা বলছো, তাই জন্য তোমার গলা এইভাবে লাল হয়েছে, তোমার চোখে তো নড়ছে, এটা হচ্ছে তোমার মিথ্যা বলার চিহ্ন। দরা সারপ্রাইজ হয়ে বলে, আমি মিথ্যা বললে যে আমার গলা লাল হয়ে যায় এটা তুমি কিভাবে জানো? সিনা যে দরার পা থেকে মাথা পর্যন্ত সব বিষয় জানে এটা তো দরাকে জানাতে পারবে না, তাহলে সে জেনে যাবে যে দরার ফ্যান গার্ল সিনা। তাই সিনা কথাটা এড়িয়ে চলে যাচ্ছিল, তখন একটা বাইক আসলে দরা সিনাকে টান দিয়ে বাঁচায়। কিছুক্ষণ পরই সেখানে আসে হৈজো, আর সে এসে দরাকে ডিরেক্ট হাক করে। সিনা এইসব দিকে শকড হয়ে যায়, আর ওইদিকে পুলিশও সিসি ক্যামেরাতে দেখে দরার সাথে এই রাতে একটা মেয়ে দেখা করেছিল, আর সে আসলে হৈজোই ছিল।